এই মাছের নাম ইউনিকর্ন লেদার জ্যাকেট, বৈজ্ঞানিক নাম অলোটাস মনুসেরু। জেলেরা বলছেন এটা হচ্ছে পুরুষ ইলিশ। সাগরে আসার পর থেকে সবচেয়ে বড় মাছ ধরা পড়েছে। একে বাটারফিশ, মিয়া স্পটেড বাটারফিশ ও টাইগার স্কেট নামেও ডাকা হয়। হিলু হার্ট রক্তহীন আজব এক প্রাণী। 4 ফিঙ্গার থ্রেডফিন অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনি পর্যন্ত পাওয়া যায়। বেঙ্গল ইয়েলো ফিন শিব্রিম, এটি চাষের মাছের মতো দেখতে হলেও এটা ভিন্ন এক প্রজাতি। এর জন্য জাবা মাছ দিলাম, ছাড়লাম। ইলিশ মাছ সেই স্বাদ। পোর্ট গেছে, ডুইবে গেছে, তারপরে আমরা ভাই বলতেছে, ভাই আমি আর থাকতে পারতেছি না, আমি জামুকে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা সমুদ্র উপকূল থেকে 80 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে রয়েছি। এখন রাত, সাগরে জাল তোলা শুরু করেছেন জেলেরা। প্রথম ইলিশ মাছ। আজকে শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছেন বাংলাদেশের জাতীয় মাছ রূপালী ইলিশ। মাছের রাজা, খেতেও বেশ মজা। এই যে, অবশ্য এই মাছটাকে অন্য একটা মাছে খেয়েছে সামান্য অংশ। এখানে আরও একটা মাছ, এটা হচ্ছে ঘাগরা। 2টা মাছ উঠল। আরও একটা ইলিশ উঠেছে, দ্বিতীয় ইলিশ। এই যে আরও একটা, 3 নাম্বার। এদিকে আরেকটা মাছ উঠেছে, 1 পাতা মাছ। একের পাতা, এটা খুবই সুন্দর সুস্বাদু মাছ। ঠিক আছে, যে খায় সে বলতে পারে না। আগেও বলেছিলাম ইংরেজিতে একে শোল ফিশ, একে কমন শোল, ডোবা শোল বা ব্ল্যাক শোলও বলা হয়। এই যে আরও একটা ইলিশ উঠেছে, এখন ভালোই মাছ পড়ছে। সোনালি, ভৈরাগী এবং জীবিত, লাফাচ্ছে। এখানে একটা পাঙ্গাস উঠেছে, পাঙ্গাস মাছ। ইংরেজিতে একে ইয়েলো টেল ক্যাটফিশ নামেও ডাকা হয়। সম্ভবত এটি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় চাষকৃত একটি মাছ। দক্ষিণ এশিয়ার পাশাপাশি ইউরোপ, আমেরিকায়ও এই মাছ বেশ জনপ্রিয়। তবে এই যে মাছটি দেখছেন, এটি চাষের মাছের মতো দেখতে হলেও এটা ভিন্ন এক প্রজাতির। আর আমেরিকায় মিঠা পানিতে যে পাঙ্গাস মাছ পাওয়া যায় সেটি ভিন্ন এক প্রজাতির। পাঙ্গাস মূলত পাঙ্গাসিয়াডাই পরিবারের হাঙ্গর ক্যাটফিশের একটি প্রজাতি। এই পরিবারে এই পর্যন্ত 22টি প্রজাতি রয়েছে। এই যে মাছটি দেখছেন, এর বৈজ্ঞানিক নাম পাঙ্গাসিয়াস ক্র্যাম্পি। এদের নদী ও সাগরে পাওয়া যায়। বলতে গেলে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মিঠা পানি ও লবণ পানির মাছ। তবে এর অন্য প্রজাতির মাছ বিশ্বের অনেক দেশেই পাওয়া যায়। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া পাঙ্গাসিয়াসকে ইকান পেট্রুকো বলা হয়। এই পাঙ্গাসিয়াস ক্র্যাম্পিকে আলাদা প্রজাতি হিসাবে নামকরণ করা হয় 1950 সালে। তবে 1822 সালে পাঙ্গাসিয়াডাই পরিবারের পাঙ্গাসিয়াস প্রজাতির প্রথম বৈজ্ঞানিক নামকরণ করেন স্কটিশ ভূগোলবিদ এবং প্রাণীবিজ্ঞানী ফ্রান্সিস বুকানন, যিনি ফ্রান্সিস হ্যামিল্টন নামে পরিচিত। আরও একটি ঘাগরা মাছ। এটা ঘাগরা মাছ। ইংরেজিতে একে বলে ঘাগরা ক্যাটফিশ। আরিয়াদাই পরিবারের আরিয়াস গণের একটি স্বাদু পানির মাছ। এর বৈজ্ঞানিক নাম আরিয়াস ঘাগরা। রাতের বেলায় জেলেদের জালে হরেক রকম মাছ। একটি পটকা মাছ ধরা পড়েছে। এইটা জাবা মাছ। এই মাছকে জেলেরা জাবা কিংবা সাদা দাতিনা মাছ নামে চিনলেও ইংরেজিতে এর মূল নাম বেঙ্গল ইয়েলো ফিন শিব্রিম। এর বৈজ্ঞানিক নাম অ্যাক্যান্থোফ্রেগাস দাতনিয়া। 1822 সালে এই বৈজ্ঞানিক নামকরণ করেন স্কটিশ ভূগোলবিদ এবং প্রাণীবিজ্ঞানী ফ্রান্সিস বুকানন বা ফ্রান্সিস হ্যামিল্টন। এর অ্যাক্যান্থোফ্রেগাস গ্রিক অ্যাক্যান্থা, যার অর্থ কাটা, এবং ফ্রেগাস এক ধরনের মাছ। এদিকে এই নাম সমর্থন করে 1830 সালে ফরাসি প্রাণীবিদ একিলি ফিলেন্সিয়াস এর প্রতিশব্দ করেন অ্যাক্যান্থোফ্রেগাস লঙ্গিসফিনাস। অ্যাক্যান্থোফ্রেগাস গণের 21টি প্রজাতির মধ্যে এটি একটি, যা স্পারাদাই পরিবারের।
এই মাছ ইন্দো পশ্চিম প্রশান্ত মহাসাগর, বাংলাদেশ, চীন, তাইওয়ান, জাপান এবং অস্ট্রেলিয়া অঞ্চলে পাওয়া যায়। তবে এই মাছটি দেখতে অনেকটা আরবীয় ইয়েলো ফিনসি ব্রিমের মতো। জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ইউকিও ওয়াটসুকি 2013 সালে একটি আলাদা প্রজাতি হিসেবে বর্ণনা করেন, যার বৈজ্ঞানিক নাম অ্যাখান্থোপ্রাগ্রাস অ্যারাবিক্স, যেটি আরব সাগর এবং ভারত সাগরে পাওয়া যায়। একটা ইলিশ উঠেছে। জালে মাছ পড়লে বেশ ভালোই লাগে, মনে হয় একটা মাছ ধরার উৎসব চলছে। দুই বন্ধু মানে হলো যে এইটারে লড়াইছে এটা খাবার জন্য, ঠিক আছে। তো আইসা জালে আটকা পড়ে গেছে, আর খাইতেও পারলো না, কিছু না। তো এই বন্ধুত্ব কোনোদিনও হবে না, কেননা এ হলো এর শত্রু, একে আক্রমণ করার জন্য আর কি হয়েছে। জালে ধরা পড়ছে পোয়া মাছ। সাইনাডাই পরিবারের এর বৈজ্ঞানিক নাম আথলিয়াসিস পামা। সাধারণত বাংলাদেশের নদীর মোহনা এবং বঙ্গোপসাগরে পাওয়া যায়। অনেকে এটি পামা, পয়ভুল বা পোয়া বলে ডাকেন। পুষ্টিগুণ সমৃদ্ধ এই মাছ খেতে খুবই সুস্বাদু। এদিকে দেখবেন আমাদের ট্রলারের চারপাশেই হচ্ছে এই যে আরও অনেকগুলো ট্রলার। এই পাশে যদি আমরা একটু দেখি, এই পাশে কিন্তু ট্রলার দেখবেন জেলেদের। সবাই মাছ ধরায় ব্যস্ত। এদিকে জাল টানা হচ্ছে, এখনো অনেকটা জাল তোলা বাকি। এদিকে ইলিশ বাদে অন্যান্য মাছ উঠছে বেশি। এই মাছের নাম ইউনিকর্ন লেদার জ্যাকেট, বৈজ্ঞানিক নাম অলোট্রাস মনোসেরুস। অলোট্রাস নামটি এসেছে গ্রিক থেকে, যার অর্থ মুক্ত নয় বা বিচ্ছিন্ন নয়। সুইডিশ উদ্ভিদ বিজ্ঞানী, চিকিৎসক ও প্রাণীবিজ্ঞানী এবং আধুনিক শ্রেণীবিন্যাসের জনক কার্ল লিনিয়াস 1758 সালে এই নামকরণ করেন। অলোট্রাস মনোসেরুস প্রজাতির মোনাক্যান্থিথাই পরিবারের একটি ফাইল ফিশ। আর এই ফাইল ফিশ হলো গ্রীষ্মমণ্ডলীয় থেকে উপক্রান্তীয় অঞ্চলের টেট্রাডন্ড্রিফর্ম বর্গের সামুদ্রিক মাছ, একটি বৈচিত্র্যময় পরিবার যা ফুল ফিশ, লেদার জ্যাকেট বা সিঙ্গেলস নামেও পরিচিত। এরা আটলান্টিক প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে বাস করে। ফাইল ফিশ, ট্রিগার ফিশ, পাফার ফিশ এবং ট্রাঙ্ক ফিশের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ফাইল ফিশ পরিবারের 27টি জনের প্রায় 102টি প্রজাতি রয়েছে। অর্ধেকেরও বেশি প্রজাতি অস্ট্রেলিয়ার জলে পাওয়া যায়, যেখানে 23টি বংশের 28টি প্রজাতি রয়েছে। তবে এই ইউনিকর্ন লেদার জ্যাকেট মাছ পানির প্রায় 50 মিটার নিচে গভীরতা পর্যন্ত পাওয়া যায়। এর দৈর্ঘ্য 76 সেন্টিমিটার পর্যন্ত। এই প্রজাতি সাধারণত বাদামি থেকে ধূসর রঙের হয়। যাই হোক, জেলেদের জালে যে মাছটি উঠেছে সেটি তারা ছেড়ে দিয়েছেন। এখানে একটা রূপচাঁদা মাছ উঠেছে। চাঁদের রূপ নিয়ে রূপচাঁদা। অবশ্য তাকে কেউ খেয়েছে, জালে আটকা পড়ার পর হয়তো তাকে কেউ খেয়েছে। তারপরও সে জীবিত, এখন পর্যন্ত জীবিত আছে। রূপচাঁদা বা রূপচাঁদা মাছ ইংরেজিতে একে পমফ্রেট বলে। এটি পার্সিফর্ম মাছ বা ব্রামিডি পরিবারের অন্তর্গত। ফরাসি প্রাণীবিদ চার্লস লুসিয়ান জুলস লরেন্স বোনাপার্ট 1831 সালে এই পরিবারের নামকরণ করেন। বর্তমানে এই পরিবারের 7টি বংশের 20টি প্রজাতির মাছ পৃথিবী জুড়ে রয়েছে। এর কিছু প্রজাতি মনচং নামে পরিচিত, বিশেষ করে হাওয়াইয়ান খাবারে। তাইরে দেশে এই মাছকে লেখা নামও অনেকেই বলে থাকেন। তবে এই মাছের ইংরেজি নাম 4 ফিঙ্গার থ্রেডফিন। একে ইন্ডিয়ান স্যালমনও বলা হয়। ব্রিটিশ উদ্ভিদ বিজ্ঞানী জর্জ স্কেটসলি সহ 1804 সালে এর বৈজ্ঞানিক নাম এলুথেরানামা টেট্রাডাকটাইলাম নামকরণ করেন। এরপর 1822 সালে স্কটিশ ভূগোলবিদ এবং প্রাণীবিজ্ঞানী ফ্রান্সিস বুকানন এবং ফ্রান্সিস হ্যামিল্টন এর প্রতিশব্দ পলিনেমুস টেরিয়ান নাম দেন। এছাড়া 1873 সালে স্কটিশ অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও প্রকৃতিবিদ, প্রাণীবিদ এবং হার্বেটোলজিস্ট স্যার উইলিয়াম জন ম্যাকলি কৈকুস নামেও নামকরণ করেন। পলিনিমিডাই পরিবারের এই মাছ সামুদ্রিক রে পাখাযুক্ত একটি থ্রেডফিন প্রজাতির। এদের ইন্দো প্যাসিফিক এবং পারস্য উপসাগর থেকে অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনি পর্যন্ত পাওয়া যায়।
সোনালী ভৈরাগী, যেন সোনা দিয়ে ভরা। সোনালী ভৈরাগী, আগেও এই মাছ সম্পর্কে কিছুটা আপনাদেরকে জানিয়েছিলাম। এই মাছের বৈজ্ঞানিক নাম কয়লিয়া রেনাল্ডি। এটি গ্রিক কয়লিয়া থেকে এর জেনেরিক নাম কয়লিয়া এসেছে, যার অর্থ ফাঁপা বা পেট। 1848 সালে ফরাসি প্রাণীবিদ একুলি ভ্যালেন্সিয়াস এর নামকরণ করেন। ইংরেজিতে রেনাল্ডস গ্রেনেডিয়ার অ্যাঙ্কোফি, যেটি অ্যাঙ্কোফিশের একটি প্রজাতি। এই সাগরে করলো কত মায়ের বুক খালি, সাগরের নাই রে দয়া মায়া নাই রে, সাগরের নাই রে দয়া মায়া, এই সাগরে খাইলো কত মায়ের আসিতে নদীতে আর ফিরে যাইতে পারে না, জটুবনে পড়লে পরে, জটুবনে পড়লে পরে বোঝা যায় নদীর সীমানা, বোঝা যায় নদীর। আরও একটি ইউনিকর্ন লেদার জ্যাকেট মাছ উঠেছে। এই মাছ দেখতে খুবই বৈচিত্র্যময়। জাল টানার সাথে আরও একটি হাঙ্গর ক্যাটফিশ প্রজাতির মাছ উঠেছে। এই যে দুইটা ইলিশ একসাথে, জীবিত ইলিশ। জেলিফিশ, পৃথিবীর সব সাগর মহাসাগর এদের পাওয়া যায়। বলা হয় এটি একটি অদ্ভুত সৃষ্টি। খিলু, হার্ট, হাড় এবং রক্তহীন আজব এক প্রাণী। জেলিফিশকে মাছ বলা হলো, এরা মূলত মাছ নয়। এদের হাজারো প্রজাতি রয়েছে এবং দুটি পর্বে বিভক্ত। জেলিফিশ যা দিয়ে তৈরি সেটাকে বলে মেসুগ্লিয়া। এটির শরীরের 95 ভাগই পানি, যেখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 60 ভাগ পানি থেকে। গবেষণায় দেখা গেছে প্রায় 500 মিলিয়ন বছর পূর্বে এরা পৃথিবীতে ছিল। তবে বিজ্ঞানীদের মতে বিশ্বে এখনও প্রায় 3 লাখ প্রজাতির জেলিফিশ রয়েছে, যা এখনও আলাদা প্রজাতি হিসেবে শ্রেণীবদ্ধ করা যায়নি। জেলিফিশের মধ্যে অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ সবচেয়ে বেশি বিষাক্ত। বলা হয় সাগরের সবচেয়ে বেশি বিষাক্ত প্রাণীর একটি হচ্ছে বক্স জেলিফিশ। এদের বিষাক্ত সুতোর মতো হুলে লাগলে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হয়। এই মাছের নাম স্পটেড স্কেট। একে বাটারফিশ, মিয়ামিয়া, স্পটেড বাটারফিশ ও টাইগার স্কেট নামেও ডাকা হয়। এটি স্কেট অফ হ্যাগিডাই পরিবারের মাছ। এখানে একটা আটলান্টিক বাম্পার উঠেছে। জেলেদের জালে বড় একটি শাপলা পাতা মাছ উঠেছে। এছাড়া একটি পোয়া মাছও উঠেছে। আগে যে পোয়া মাছ দেখছেন তার থেকে এটি ভিন্ন জাতের একটি পোয়া। এই চিংড়ি মাছকে জেলেরা বলেন চাকা চালি চিংড়ি। দেখতে অনেকটা গলদা চিংড়ির মতো বড়, তবে মাছটি দেখতে লাল বর্ণের এবং চোখও লাল। আজ আর মাছ নিয়ে বিস্তর আলোচনায় যাব না। এদিকে জেলের জালে সাগরে আসার পর থেকে সবচেয়ে বড় মাছ ধরা পড়েছে। এটাকে জেলেরা মেদ মাছ বলে ডাকেন। এটি মূলত হাঙ্গর প্রজাতির ক্যাটফিশ। এটা নিয়ে অন্য একদিন বিস্তর আলোচনা করা যাবে। তবে এই মাছটির ওজন হবে 10 থেকে 12 কেজি। এবারে সাগরে আসার পর থেকে জেলেদের জালের সবচেয়ে বড় মাছ এটি। এই মাছ উঠতেই খুশিতে আত্মহারা জেলেরা। মাছটা অনেক বড়। উপকূলে যারা থাকেন তারা এই মাছ কিন্তু খুবই পছন্দ করেন। একটি বড় ইলিশ উঠেছে, রূপালী ইলিশ। জেলেরা বলছেন এটা পুরুষ ইলিশ। অবশ্য স্ত্রী ইলিশের থেকে এটা দেখতে ব্যতিক্রম। বলা হয় ইলিশ যৌনকর্মে লিপ্ত হয় না। পুরুষ মাছ পানিতে তাদের ফোমের মতো শুক্রাণু ছেড়ে দেয় এবং নারী মাছ ওই ফোম সদৃশ্য গ্রুথের উপর তাদের ডিম্বাণু ছেড়ে সেগুলোকে নিষিক্ত করে।
তো প্রায় 3.5 ঘন্টা সময় ধরে জাল টানার পর জাল তোলা শেষ। আজ বেশ ভালোই মাছ পেয়েছেন জেলেরা। এখন মাছ বরফ দিয়ে রাখবেন। এত মাছ দেখে আমারও নিজেরও আনন্দ লাগছে। তার মধ্যে আজ বড় একটি মাছ ধরা পড়েছে। আমরা সাগরে আসার পর দ্বিতীয় দিন গড়িয়ে রাত। গত 2 দিন মাছ ভালো না পেলেও আজ তারা বেশ ভালোই মাছ পেয়েছেন, তাই জেলেদের সাথে আমারও আনন্দটা একটু বেশি। এদিকে হেলাল মোল্লা রান্নার জন্য মাছ কাটছেন, বাকিরা মাছ বরফ দেওয়ার জন্য গুছিয়ে নিচ্ছেন। আজকে রান্না হবে ইলিশ, পোয়া ও জাবা মাছ। হেলাল মোল্লা ভালোই মাছ কাটতে পারেন। এর আগেও আপনারা তার হাতে মাছ কাটাতে গেছেন। এছাড়াও তিনি খুব সাহসী, প্রয়োজনে যে কোনো সময় উত্তাল সাগরে ঝাঁপিয়ে পড়েন। রাত ধীরে ধীরে গভীর হচ্ছে। এখনও আমরা আরও গভীর সাগরের দিকে যাচ্ছি। রান্না শুরু করছেন ফেরদৌস ভাই। তার রান্নার কথা বারবার না বললেই নয়। খুব ভালো রান্না করেন তিনি। সাগরে মাছ রান্নায় তার হাতে যেন জাদু আছে। আজ তিনি রান্না করবেন জাবা, ইলিশ ও পোয়া মাছ, সাথে চাকাচালি চিংড়ি। এই যে আমাদের চিংড়ি মাছ, এটা হলো পোয়া মাছ। যেহেতু মাছ রান্না হচ্ছে, তাই মাছ নিয়ে আরেকটু আলোচনা করা যাক। বাঙালির মাছ খাওয়ার জড়িয়ে আছে 1000 বছরের ইতিহাস। বলতে গেলে এই অঞ্চলের মানুষ পা রাখা শুরুর পর থেকেই মাছ খাওয়া শুরু করেছেন। বাঙালি মাছ পছন্দ করে বলেই পৃথিবী শুদ্ধ সবাই মাছ খেলেও বাঙালির তকমা লেগে আছে মছলিখোর। বাংলাদেশে মাছ খাওয়া কবে শুরু হয় তার কোনো সঠিক তথ্য না জানা গেলেও চন্দ্রকেতু করে পাওয়া পোড়ামাটির ফলকে মাছ খুদাই পাওয়া গেছে। ফলকটি 4th শতকের। 8ম শতাব্দী থেকে বাংলাদেশের পাহাড়পুর ও ময়নামতিতে যেসব ফলক পাওয়া গেছে তার বেশ কয়েকটিতে মাছ খোদাই রয়েছে। আর বাঙালি যে মাছ খেতে পছন্দ করে তার প্রমাণ এখনও যেন ঘর নির্মাণ, গ্রামীণ মেলার মাটির তৈরি পুতুল সহ নানা অনুষঙ্গী, এমনকি নারীর পরনের কাপড়ও, কানের দুল, গলার হার, লকেটও মাছের নকশায় পাওয়া যায়। এছাড়া মাছের নামে এলাকার নামকরণও জড়িয়ে আছে বাঙালির মৎস্যপ্রীতি। বঙ্গজীবনের প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে মাছ আর মাছ। জন্ম, বিয়ে, অনুষ্ঠান, এমনকি মৃত্যুতেও কম বেশি মাছের উপস্থিতি দেখা যায়। বলতে গেলে মাছ বাঙালির সুস্বাস্থ্যের ভাণ্ডার। বাঙালির সাহিত্য মাছের অবাধ বিচরণ। মঙ্গল কাব্য থেকে শুরু করে আধুনিক বাংলা সাহিত্যে মাছ ও জেলেদের মাছ ধরা অনন্য হয়ে ধরা দিয়েছে। বাঙালির মাছ খাওয়া নিয়ে বলতে গেলে শেষ হইবার নয়। মাছের ঝোলও একটি ঐতিহ্যবাহী বাঙালির মশলাযুক্ত মাছ রান্নার পদ্ধতি। বাঙালির খাওয়া দাওয়া যেন মাছের ঝোল ছাড়া অসম্পূর্ণ। তাদের এই ঝোল খাওয়া বাংলা ছাড়িয়ে এখন যেন পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। ঝোলে নানা ধরনের সবজির যুগও স্বাদে অনন্য হয়ে ওঠে। বাঙালি ঝোল পছন্দ করলেও ঝোল শব্দটি উৎপত্তি ঝোল থেকে এসেছে, যা আবার এসেছে ঝড় ঋতু থেকে। মৈথিলি ও হিন্দি ভাষায় এই ব্যঞ্জনকে বলা হয় ঝোল। তবে চিরকালই রান্নাবান্নায় মশলাপাতি দিয়ে ঘটি ও বাঙালির মধ্যে ঝগড়া। বলা হয় এই জন্যই রাধা প্রসাদ ও গুপ্ত একটি প্রবাদে উল্লেখ করেছেন, ঝোলা মরে তাতে বাঙালি আর কাঙ্গালি মরে মাছে আর ভাতে। তো রান্না শেষ, এরপর খাওয়ার পালা। সাগরে ট্রলারে বসে জেলেদের সাথে খাওয়ার ভিন্ন এক মজা। সুইয়ের মধ্যে বসে সবাই মিলে ভাগাভাগি করে খাওয়াও এক আনন্দ। ইলিশ মাছ সেই স্বাদ। আমার মাঝি 1 কেজি মাছ খাইতে পারবে এটা নিশ্চিত। তাতে 1 কেজি মাছের বেশিও খাইতে পারবে সে, কেননা সে আর ওই যে মাজাই
এদের একটু রুচির সংখ্যাটা একটু নদীতে আসলে ভালো হয়। আর আবার বাড়িতে গেলে এদের খাবার দাবার তেমন আর কি ভালো এরা খাইতে পারে না। তারা বাড়িতে নাকি খায় একবেলা, খালি শুধু দুপুরে খায়। আর নদীতে আসলে এদের একটু রুচিটা বাড়ে, এরা একটু তুবন একটু ঢুলিতে পাইলে আর কি এরা একটু খায় একটু বেশি। আমাদের বাপ দাদার আমলে যারা খাইছে তাকেও তো লগে আমরা কিছুই না। আমার এক তালই ছিল, সে সকালবেলা খালি পান্তা ভাত খাইতো, 2 সের চাউলের পান্তা ভাত লাগতো হাঁটতে চাউলের, আর 2 কুড়ি 8 গেলা লাগবে। এই দেখে সকালে পান্তা ভাত খাইতো, আর দুপুরে ধরেন 2-3 কেজি চাউলের ভাত লাগবে, আর মাছ টাছ বা সবজি টবজি এলে এত ধরেন একটা বড় পাইলার 1 পাইলা লাগবে। এই একবারে টাইম নিয়ে মারি দিতে হাতে কোনো নেই, মানে কোনো হ্যাঁ রাত তাগো যেমন শক্তি ছিল এখন খাওয়ানোর তাগো হইতে তারা 5-7 পুরো জায়গায় একবারে চইয়া মানে রুইয়ে চইয়া আইতে পারতে, মানে এত শক্তি ছিল তাদের। আর আমাদের তো হ্যাঁ নাই, আমরা তো হ্যাঁ গো আমলে যারা পরিমাণও কিছু না। আগে হাঁটতে চাউলের মানে যখন ওই যে মারডা গাছ ই করতো গালতো, তখন ওই মারডা কিন্তু ভাসাইতে, এখন তো সেইটা আয় না। গেলবার আষাঢ়ে এরকমের জাল বাইতেছি, তখন ঝড় তুফানে পড়ে গেছিলাম। তারপরে মাঝখানে একটু ঠান্ডা দিছে, তখন আমরা বয়ে এসে জাল মারছি। জাল মারার পরে তারপরে জাল টানতে টানতে রাত্রবেলা ঝড় তুফানে পড়ে গেছি। পড়ে যায় তারপরে বোর্ডের সামনে থেকে একটু ফাটল ধরছে, গাইনি ছুটে গেছে। পরে তো আমরা কি করলাম, এই ভাইও আসলে আমাদের সাথে, ভাইও আসলে ঠিক আছে। তারপরে বোট গেছে, ডুবে গেছে। তারপরে আমরা বয়া আসলে আমাদের কাছে 3টে বয়া আসলে, আমরা মানুষ আসলাম 13 জন। একটা বয়া আসলো 4 জন করে, আর আমরা আসলাম 5 জন এক বয়ায়। সেই 5 জনের ভিতরে ভাইও আসলো। তারপরে আমরা কি করলাম, আমাদের সাথে আরো 2টে বোট ছিল, তাদেরকে সিঙ্গেল দিছি, কিন্তু তারা আসে নাই। তারপরে বোট ডুবে গেল, আমরা বোট যে ডুবে গেছে, আমরা বোটের উপরে চলে গেছি নিচ ধারে, মানে আলকাত্তা যে সাইডে থাকে এই সাইডে তলিতে উপরে গেছে, মানে উপরে গেছে। তারপরে আবার বোট দিক হইলো পর উপরে আসলাম। তারপরে ওই জালগুলো যে আছে না, জালগুলো আইসে গায়ে পড়ে, এর জন্য বোটটারে আবার ছাইড়ে দিছি। আমরা অনেক দূর গেছি, তারপরে আবার বলতেছি যাই বোটের দ্বারে, ওই ডুবা বোটের দ্বারে আবার গেছিলাম। তখন ভাই আর কি তেল খাইছে, কেরাসিন তেল, কেরাসিন যে আমরা যে ডিজেলটারে ব্যবহার করি, ওই ডিজেলটা তো উঠছে পানির সাথে আর কি মিলে গেছে, বোট তো ডুবে গেছে, আর ওই ডিজেলটা উঠতে আছে। তখন ওই বোটের দিয়ে পিছন ধরলাম পর আর কি তোমার এই ভাইয়ের কি কিছু লোকে আর কি তোমার ওই কেরাসিনটা আর কি মুখের ভিতরে নিয়েছে, তুবনের স্রোতে আর কি মুখের ভিতরে চলে গেছে। তারপরে কিছু মানুষ ক্লান্ত হয়ে গেছে। তারপরে আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো ওই বয়া ধরে সাঁতার কাটছি। একটা বয়ায় থাকতে পারে মানুষ 2 জন কি 3 জন, তাও ভাসমান, শুধু হালকা ভাসমান। কিন্তু আমরা একটা বয়ায় 4 জন মানুষ রয়েছি, আর আমি যে বয়া রয়েছি সেই বয়া 5 জন। আমি শুধু সাঁতারই কাটছি ওই বয়া ধরে। আর কিছু মানুষ আসলে বুড়ো ওল্ড ম্যান, মানে বুড়ো মানুষ, তারা আর কি ওই বয়া ছাইড়ে দেওয়ার কায়দায় আসছে। আর যদি আধা ঘন্টা খানিক থাকতাম আমরা, তাইলেই কিছু মানুষে বয়া ছাইড়ে দিত। ভাই বলতেছে, ভাই আমি আর থাকতে পারতেছি না, আমি জামুক। আমি আবার ভয় পাইয়া আমি আবার মাঝির বয়ায় নিয়ে তারে দিলাম যে এই বয়ায় তুমি থাকো। তারপরে সেই বয়ায় থাকলো। তারপরে অনেকক্ষণ পর ওই 3.5 ঘন্টা পর দেখতেছি অনেক দূর থেকে 2টা বোট আসতেছে, মানে ঝড় তুফানে তারাও মানে অনেক দূরে চলে গেছে, ইন্ডিয়ার ভিতরে চলে গেছে, তারা আবার আসতেছে। ওই দেখে আমরা করছি কি, আমরা একটা বয়া এক জায়গায় চলে গেছি, 3টে বয়া এক জায়গায় গেছি। তারপরে সেই বোট আসতে মানে ঘুরাইয়ে যেন আমাদের উঠাইতে হয় না, কিনা ঘুরাইয়ে উঠাইতে গেলে আমাদেরকে নাও উঠাইতে পারে। এর জন্য আমরা তাদের সোজা রয়েছি, যে তারা দড়ি পাক্কা মারবে, আমরা দড়ি উঠেলাম। তারা দড়ি মারছে, আমরা দড়ি উঠছি। 2 বোটে, এক বোটে উঠছি 1 বয়া, আর এক বোটে উঠছে 2 বয়া। 2 বোটে 3 বয়া উঠে চলে গেছে। তারপরে আমাদেরকে কুল থেকে বোট আইসে, আমাদের যে ওই নিদ্রের খাল, ওই জায়গার থেকে ছোট বোট আইসে আমাদেরকে ওই জায়গার থেকে নিয়ে গেছে। আর বোট নদীতে ছাড়ি দিয়েছে, মানে বোট জাল দড়ি যা মানে ছিল যাবতীয়। তো আপনারা সবাই আর কি ফিরছিলেন? হ্যাঁ, সবাই ফিরছিলাম ইনশাল্লাহ। আর বোট অনেক বিছাইছি, বোট গাঙ্গে যাই কিন্তু বোট পাই নাই। খাওয়া দাওয়া শেষে সবার ওই বিশ্রাম নেওয়ার পালা। এদিকে রাত গভীর হচ্ছে, ঢেউয়ের তালে আরো একটি রাত পার করব। দূরে জেলেদের ট্রলার দেখা যাচ্ছে, এখানে জীবন ভেসে থাকার গল্পে মুখর। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, আপনারা যদি এরকম অ্যাডভেঞ্চার ট্রাভেল ডকুমেন্টারি ভালোবাসেন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।